আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের যে রোটারি এরিয়া ফোকাস টক 6 ওভার জুম সেটা শুরু করতে যাচ্ছি। তো আপনারা যারা আমাদের রোটারি ক্লাবের মেম্বার এখানে উপস্থিত আছেন তারা জানেন এর আগে আমরা আরো 5টা করেছি। তো এটার মাধ্যমে আমরা রোটারি যে 7টা এরিয়া অফ ফোকাস নির্ধারণ করেছে সেগুলো আমরা হাইলাইট করার চেষ্টা করি এবং সেগুলো সম্পর্কে সেটা বিভিন্ন আসপেক্ট আমরা বোঝার চেষ্টা করি। তো এই তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে টক সেটা হচ্ছে ইনভেস্টিং ইন দ্য ক্যাপিটাল মার্কেট অফ বাংলাদেশ, যেটা আমাদের যে রোটারি এরিয়া অফ ফোকাস আছে কমিউনিটি ইকোনমিক ডেভেলপমেন্ট, সেটার আঙ্গিকে আমরা দেখবার চেষ্টা করছি। তো সেখানে আমাদের আজকের এই বক্তা হচ্ছেন মোহাম্মদ হাসিব শোয়েব চৌধুরী। উনি আমাদেরই একজন সদস্য, কিন্তু স্টক ব্রোকারেজে অনেকদিন ধরেই কাজ করছেন। তো আমরা সে কারণেই আমরা ভাবলাম যে আমাদের যে রিসোর্স আছে সেটাকে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করি, আমরা তার কাছ থেকে একটু জানবার চেষ্টা করি যে বিশেষ করে আমরা এই যে করোনা কালে আছি, a lot of people have gone out of work, তাদের কাজ নেই। তারপর যারা আছেন তাদের অনেকেরই কাজ যাদের আছে তারাও কিন্তু এখন আংশিক কাজ করতে পারছেন। তো সেটার কারণে অনেকের আবার বেতন বলি বা আয়ও অর্ধেক হয়ে গেছে বা তার চাইতে কমে গেছে, অথবা অনেকের আয় নাই হয়ে গেছে। এই যে নতুন একটা অবস্থা, সেই অবস্থাতে আমরা মানে নতুন ভাবে কিছু চিন্তা করবার সুযোগ আছে কিনা সেটাই আমরা আলাপ করছিলাম হাসিব সাহেব চৌধুরীর সঙ্গে। তখন সেখান থেকে আসলে এই টকের অবতারণা। তো আমরা আজকে তার কাছ থেকে শুনতে চাইবো যে এই যে আমরা ক্যাপিটাল মার্কেট বলি বা ক্যাপিটাল মার্কেট সম্পর্কে আমাদের অনেক রকমের ধারণা, ভ্রান্ত ধারণা, আশঙ্কা অনেক কিছুই আছে। তো সেখানে আজকে হাসিব শোয়েব চৌধুরী আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন যে আসলে এখানে এটাকে আমরা একটা প্রসপেক্টিভ ইনভেস্টমেন্টের খাত মনে করতে পারি কিনা বা চিন্তা করতে পারি কিনা সেটা উনি তুলে ধরবেন। তো তার আগে আমাদের যেটা রোটারি নিয়ম, আমরা রোটারিয়ান হাসিব শোয়েব চৌধুরীকে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের রোটারিয়ান রুবায়েত চৌধুরীকে আমি অনুরোধ জানাচ্ছি, তাকে অনুরোধ জানাবো আনমিউট করে টু ইন্ট্রোডিউস রোটারিয়ান হাসিব শোয়েব চৌধুরী। Rotarian Rubaiyat Chaudhary. Assalamu alaikum everyone. I hope you can hear me. Yes. Mohammad Hasib Shoaib Chaudhary started his career in stock brokerage in 2007 with Prime Bank and Prime Finance Investment Securities, where he worked in different capacities and was rewarded as the best employee and the best branch head. He worked for highly sensitive securities-related issues of corporate and banking industries in his career. Currently, he is working as the head of Gulshan branch of the City Brokerage Limited. Mr. Chaudhary joined Rotary through becoming a member of Rotary Club of Cox's Bazar Shoykot in 2015. He is currently the joint secretary of the club and vice president-elect for the year 2021. Rotarian Mohammad Hasib Shoaib Chaudhary is also a cadre advisor of the Rotary Foundation, one of 700 cadre advisors worldwide. He is also involved in diversified activities, a life member of Chokriya Bikwa Shomiti. He is now working as the advisor of Chaudhury's, an online handmade product manufacturing and selling portal, operating the business successfully, both nationally and internationally. He is happily married to Rubaiyat Chaudhary and a proud father of one daughter and one son. Over to you, Rotarian. Thank you, Rotarian Chaudhary. So আমরা এখন যাব, we will hand over the session to the speaker, Rotarian Mohammad Hasib Shoaib Chaudhary. So I am going to share the screen, so I would ask him to start his presentation. Rotarian Hasib Shoaib Chaudhary. Yes. আসসালামু আলাইকুম সবাইকে। আমি হাসিব শোয়েব চৌধুরী। আমি একটু সময় নিচ্ছি, আমি ফাইলটা অ্যাটাচ করে নিই। এটি কি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যাঁ, আপনি একটু স্লাইড শো মোডে দেন। জি, ঠিক আছে। হ্যাঁ, ওকে।
আজকে আমরা আমাদের ক্যাপিটাল মার্কেট বাংলাদেশ কিছু ইস্যু নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা মূলত আসলে বোঝার চেষ্টা করব যে আসলে ক্যাপিটাল মার্কেটটা আমাদের ইনভেস্টমেন্টের জন্য প্রয়োজনীয়তা আছে কি নাই, বা যদি থেকেও থাকে সেটা কতটুকু। আমাদের প্রত্যেকটা দেশেরই মার্কেটটা দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে মানি মার্কেট, একটা ক্যাপিটাল মার্কেট। ব্যাংক বা এই ব্যাংকিং ইন্ডাস্ট্রিগুলো সাধারণত মানি মার্কেটে থাকে। আর ক্যাপিটাল মার্কেটে হচ্ছে যেখানে বন্ড, শেয়ার বা যে আদার আইটেমস, বিশেষ করে যে ইনভেস্টমেন্ট টার্ম ফান্ড গুলো ইনভেস্ট হয়, এগুলো ক্যাপিটাল মার্কেটের অংশ। ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টমেন্ট প্যাটার্নটা সাধারণত মানি মার্কেটের চেয়ে একটু লং টার্ম, একটু দীর্ঘমেয়াদী। মানি মার্কেট বলতে ব্যাংকে, যেমন আপনি ব্যাংকে গেলেই টাকা ক্যাশ আউট করে নিয়ে আসতে পারবেন, কিন্তু ক্যাপিটাল মার্কেটে গেলেই ইনস্ট্যান্টলি টাকা অ্যাভেলেবল যদি না থাকে তাহলে ক্যাশ আউট করা যাবে না। আচ্ছা, আর নেক্সট হচ্ছে আমরা কেন স্টক মার্কেটটাকে আমরা আমাদের একটা পছন্দের অপশন হিসেবে দেখতে পারি। এক নাম্বার হচ্ছে আমরা ট্যাক্স বেনিফিট পেতে পারি। প্রত্যেকটা দেশেই, আমি জানি না অবশ্য অন্য দেশে, বাংলাদেশে যেমন গভর্নমেন্ট সঞ্চয়পত্র আর হচ্ছে শেয়ারের ইনভেস্টমেন্টের উপরে কিছু কর ছাড় দিয়ে থাকে। এটার জন্য একটা সিলিংও থাকে। এই এই জন্য এখানে যদি একটা ইনভেস্টমেন্ট থাকে তখন ওটা আমরা ট্যাক্স কর মওকুফের জন্য সরকারের কাছে এটা আবেদন করতে পারি। এটা সরকার এটা ডিক্লার, সুতরাং এটা করটা মওকুফ হয়ে যায়। আর কেউ যদি বলে যে আমি রিস্ক নিতে চাই না, এটা আমি জাস্ট ইনভেস্টমেন্টের থেকে যাব, ইন দ্যাট কেস উনি প্রতি বছর একটা ডিভিডেন্ড পাবেন, যেটা বলতে গেলে সেফ ইনভেস্টমেন্ট। হয়তো কেউ 10% দিবে, কেউ 5% দিবে, বা কেউ 30% দিবে, ডিফারেন্স এতটুকুই। আর প্রত্যেকটা কোম্পানিরই আসলে ভালো কোম্পানির, আসলে সব কোম্পানি বলা যাবে না, ভালো কোম্পানিগুলোর ক্যাপিটাল গ্রোথ প্রতি বছরই কম আর বেশি হয়ে থাকে। এটা ইনভেস্টরদের জন্য একটা পজিটিভ সাইন। কারণ একটা ছোট কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়া, বন্ধ করে দেয়া খুব সহজ। 5 কোটি টাকার একটা কোম্পানি বন্ধ করে দেওয়া খুব সহজ, কিন্তু একটা 500 কোটি টাকার কোম্পানি সহজে বন্ধ করা যায় না। সুতরাং কোম্পানিগুলোকে একটু বিবেচনা রাখতে হবে যাদের বিজনেস গ্রোথগুলো ভালো। আর হচ্ছে নেক্সট, ভোটিং প্রিভিলেজেস মিন্স প্রত্যেকেই চায় যে তা তার নিজস্ব কিছু বলার বা কোনো ইচ্ছাগুলো তার বলা, যেখানে আছে সেখানে বলতে। তো কোনো কোম্পানির শেয়ার যদি কেনা থাকে, ওদের প্রতি বছর এজিএম হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং হয়, সেখানে বলা যায়, সেখানে বলতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে লিকুইডিটি। কেউ যদি বাড়ি, গাড়ি বা জমি ইত্যাদি এগুলো যদি কারোর কেনা থাকে, এটা খুব সহজে খুব দ্রুত বিক্রি করা যায় না। এটা কিন্তু শেয়ার কিন্তু বিক্রি করে দেওয়া যায়। এটা বাড়ি বিক্রি করতে গেলেও হয়তো 1 মাস, 2 মাস বা 6 মাস, কারো কারো হয়তো বছরও পার হয়ে যায়। একটা গাড়ি বিক্রি করতে গেলেও 7 দিন লাগে মিনিমাম। এই কারণে লিকুইডিটিটা অন্যান্য সেক্টরের চেয়ে ভালো। আর যারা দূরে থাকে, বাইরে যেতে খুব একটা আসলে পছন্দ করে না, বা এখন আসলে বাইরে যাওয়া উচিত না, তাদের জন্য অনলাইন ট্রানজ্যাকশনের কিছু সুযোগ সুবিধা আমাদের স্টক এক্সচেঞ্জ দেয়। মোবাইলের মাধ্যমে ট্রানজ্যাকশন করা যায়। এটা সাধারণত একটা ডিএসসি মোবাইল অ্যাপ নামে আমাদের একটা অ্যাপ আছে। এটা এখন অবশ্য সামনে আরো আগামী 1 বছরের ভিতরে হয়তো আরো বিভিন্ন ধরনের অপশন আপনারা দেখতে পাবেন। অনেকেই এখন বেশ প্রতিযোগিতা নিয়ে নতুন নতুন কিছু সুযোগ সুবিধা বিনিয়োগকারীদের দেওয়ার চেষ্টা করছেন।
আর এই এই মার্কেটটা এমন, এখানে আনএক্সপেক্টেড লস হওয়ার যেমন সুযোগ থাকে, আনএক্সপেক্টেড গেইন হওয়ারও কিছু সুযোগ থেকে যায়। এটা আসলে সবসময় হয় না, এটা কোম্পানির প্রতি অ্যাসেসমেন্ট করে এটা রিস্কটা নিতে হয় আর কি। তো এটা এটা হচ্ছে বেনিফিট অফ ডাউট, যদি পেয়ে যাই। আর আমাদের এখানে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে আমাদের দেশে, একটা ঢাকা, একটা চিটাগং। ঢাকাটা খুবই পুরনো, 1954 সালে এর যাত্রা শুরু, আর চিটাগং 1995-তে যাত্রা শুরু। আর বর্তমানে ঢাকা আসলে অনেক বড়, ঢাকার প্ল্যাটফর্ম হিউজ। আপনার ব্রোকারেজের সংখ্যাই আছে প্রায় 230-40টার মতো ঢাকাতে, আর চিটাগং 136টা। অলমোস্ট হাফ, বা যে মোরলেস হাফ বলতে পারেন। লিস্টেড কোম্পানিজও তাই, চিটাগং এর বলতে গেলে অলমোস্ট মানে 3 টাইমস বেশি। আর মার্কেট ক্যাপিটালাইজেশনও অনেক বেশি ঢাকায়, 5,000 বিলিয়ন বিডিটি। আর চিটাগং একটা হচ্ছে 43 লক্ষ মিলিয়ন বাংলাদেশি টাকায়। আর আমাদের রেগুলেটরি বডি হিসেবে বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে আমাদের একটা হ্যাঁ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নামে একটা রেগুলেটরি বডি আছে, যেটা আমাদের অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকে। আর আমাদের কাজের সহযোগিতার জন্য সেন্ট্রাল ডিপোজিটরি নামে একটা প্রতিষ্ঠান আছে। এর কাজ হচ্ছে, আগে তো শেয়ারগুলো কাগজের ছিল, এখন কিন্তু শেয়ার কাগজের নাই, এখন সবগুলো ইলেকট্রনিক ফরম্যাটে হয়ে গেছে। আপনি শুধু কোয়ান্টিটি দেখতে পাবেন, আপনি এটার কোনো ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স দেখতে পাবেন না শেয়ারের। আসলে এই কোয়ান্টিটিগুলো প্রিজার্ভ করার দায়িত্ব হচ্ছে এই সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেমের বা সিটিবিএল এর। আচ্ছা, এখন নর্মালি অনেকেই বলে যে অ্যাকাউন্ট কিভাবে খুলবো। প্রথমে আপনাকে বেছে নিতে হবে আপনার পছন্দের বা পরিচিত বা যে কোনো জায়গায় হোক, সবাই খুবই কোঅপারেটিভ। যে কোনো একটা ব্রোকারেজ কোম্পানির সাথে আপনাদের যোগাযোগ করতে হবে আমাদের। ওখানে গেলে কিছু রিকোয়ারমেন্ট আছে। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কাছে কিছু যে পাসপোর্ট এনআইডির কপি, টিন নাম্বার ইত্যাদি থাকে। টিন নাম্বারটার এখানে একটা স্টার দেওয়া আছে। এটার কারণ হচ্ছে, টিন নাম্বার যদি একজন ইন্ডিভিজুয়াল বা জয়েন্ট অ্যাপ্লিক্যান্ট অ্যাকাউন্ট হোল্ডার যদি প্রোভাইড করে, ইন দ্যাট কেস 10% ট্যাক্স রিবেট পাবে গভর্নমেন্টের কাছ থেকে। আর যদি 10% ট্যাক্স কাটবে কোম্পানি যখন ডিভিডেন্ড দিবে ইয়ারলি। আর যদি না দেয় তখন 15% ট্যাক্স কেটে নিবে ডিভিডেন্ড থেকে, ওটা একটা লস। তো যদি সুযোগ থাকে টিন নাম্বারটা দিয়ে দেওয়াই ভালো। এইভাবে করে যেহেতু কোম্পানির কিছু এক্সট্রা রিকোয়ারমেন্ট থাকে, মেমোরেন্ডাম, টিন কপি। আর ফরেন ইনভেস্টরদের জন্য একটা বাড়তি একটা রিকোয়ারমেন্ট থাকে, এটা নিটা বলে, নিটা অ্যাকাউন্ট বলি আমরা। এটা হচ্ছে নন রেসিডেন্স ইনভেস্টর টাকা অ্যাকাউন্ট। এটার অর্থটা হচ্ছে, এই অ্যাকাউন্টটা ব্যাংকে খুলতে হয়। এই অ্যাকাউন্টটা খুললে যারা আমেরিকা, লন্ডন বা বিভিন্ন দেশে থাকেন, ফরেন কারেন্সি তো আর আমরা রিসিভ করতে পারি না, তখন ওই টাকাটা এই নিটা অ্যাকাউন্ট হয়ে আমাদের কাছে বিডিটি হয়ে ঢুকে যখন ওনারা টাকাটা দেয়। এই জন্য এইটা একটু এক্সট্রা রিকোয়ারমেন্ট যারা বাইরে থাকেন। ওকে, অনেকে বললো যে কিভাবে আসবো বাজারে, কিভাবে আসতে হয়। আপনাদের কারো যদি কোনো কোয়েরি থাকে আমাকে ইনস্ট্যান্ট বলবেন, কারণ পরে অনেকের এটা মনে নাও থাকতে পারে বা সময় নাও থাকতে পারে, অসুবিধা নেই। প্রথমে একটা ফর্ম দিবে, প্রেসক্রাইবের একটা ফর্ম আছে, ফর্মটা ফিক্সড। এটা সবার কাছে একই ফর্ম আছে, হয়তো এক এক কোম্পানির কাছে এক এক
ভাবে প্রিন্ট করা, কিন্তু এটা মূল ছকটা একেবারে আমাদের সরকার থেকে দেয়া, এটা একেবারে প্রিসাইজ। সেকেন্ড হচ্ছে যখন ফর্মটা দিয়ে দিবে তখন প্রত্যেকটা কোম্পানি থেকে প্রত্যেক ক্লায়েন্টকেই একটা করে ট্রেডিং এর জন্য বা বেচাকেনা করার জন্য একটা আইডি দিবে, ছোট আইডি, 2, 3টা বা 4টা ডিজিট বা 5টা ডিজিট এরকম থাকবে। আরেকটা একটা আমরা আমরা অনেকে হয়তো চিনি, বিও অ্যাকাউন্ট বলি, বেনিফিশিয়ারি অফ ওনার। বিও অ্যাকাউন্ট নাম্বার দিবে একটা 16 ডিজিটের। এটা একটা অ্যাকনলেজমেন্ট, এটাতে এই নাম্বারের এগেইনস্টে যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ঠিকানা, আইডি, পাসপোর্ট, ব্যাংক ডিটেল সবকিছু জমা থাকবে ওখানে। ওটা আমরা যে কোনো মুহূর্তে, এক একটা কোম্পানি যে কোনো মুহূর্তে চাইলে দেখে নিতে পারে যখন প্রয়োজন মনে করবে। এরপর ফান্ড ডিপোজিট করার ইস্যু থাকে যখন অ্যাকাউন্টটা খোলা হয়, সেটা ক্যাশে দেয়া যায় বা চেকে দেয়া যায়, অনেকভাবে ফরম্যাটে, বিভিন্ন ডিফারেন্ট ফরম্যাটে দেওয়া যায়। আর ক্যাশ এখানে একটু কারেকশন আছে, আমাদের একটা 5 লাখ টাকা ছিল, কিন্তু ওটা কিছুদিন আগে থেকে এটা 8,75,000 টাকা হয়ে গেছে। এটা ক্যাশ আমরা এখন 8,75,000 টাকা পর্যন্ত আমরা ক্যাশ রিসিভ করতে পারি। আর যে টাকাটা দেবে ওই টাকাটা প্রত্যেকটা কোম্পানির কনসোলিডেটেড কাস্টমার অ্যাকাউন্টে রিসিভ করবে। এটা কেউ যেন ভুলেও অন্য কারো নামে কেউ কখনো চেক না দেয় আর কি। এই চেক এই অ্যাকাউন্টে প্রত্যেকটা কোম্পানির এরকম একটা কনসোলিডেটেড অ্যাকাউন্ট থাকে, ওখানে সবাই টাকা জমা দেয়। নেক্সট হচ্ছে কিভাবে ট্রেড করব, সেটা আমি বাসায় বসে থাকলে ফোন করতে পারি, টেলিফোনে কথা বলতে পারি, এসএমএস করতে পারি, ইমেইল করতে পারি, সহজ। এটা মানে এটার জন্য ওই প্রতিষ্ঠানই ইনভেস্টরকে সাহায্য করবে প্রত্যেকেই। আর এগুলো বেচা কেনা যখন কেনা হয়ে যায় তখন নেক্সট হয়তো বিক্রি করার ইস্যু থাকে। কেউ যদি ইনভেস্টমেন্টে যায় তাহলে হয়তো শেয়ারটা থেকে যাবে বছরের পর বছর বা মাসে। আর যদি বিক্রি করতে চায় দেন আবার বললেই হবে যে আমি বিক্রি করতে চাই, তাতে বিক্রি করে দেবে। বিক্রি করার পরে ফান্ড উইথড্রয়ালের কিছু ইস্যু থাকে। ফান্ড উইথড্রয়াল যদি করতে চায় তখন ওদের যে রিলেশনশিপ ম্যানেজার থাকে, রিলেশনশিপ ম্যানেজারকে বললে সে ওই টাকাটা প্রসেসের ব্যবস্থা করে দেবে। তবে চেকে যেভাবে সিগনেচার দিতে হয় ঠিক ওইভাবে করেই এখানে একটা ফান্ড উইথড্রয়ালের সময় সিগনেচারটা দিতেই হবে, কারণ ফান্ড উইথড্রয়ালটা অলমোস্ট এটা চেকেরই একটা অল্টারনেটিভ। সুতরাং এটা ছাড়া টাকা কখনোই বের হবে না। অনেকেই মনে করে যে আমার টাকা নিয়ে যাবে। আমাদের এই হচ্ছে আমাদের কেউ যদি বলে যে আমি কিভাবে মার্কেটে ঢুকবো বা বের হতে চাই, এই হচ্ছে খুব ইজি প্রসেস, কিন্তু এটা আসলে এত ইজি না। আমি এখানে আমি ফার্স্ট স্টেপগুলোতে আমি এখানে জাস্ট ট্রানজেকশনটা দিয়েছি। এরপরে অনেকে বলে যে ঠিক আছে, সেল করলেই তো আমি টাকাটা নিয়ে আসতে পারবো। আসলে টাকাটা আনা হয় না, এই টাকাটা আবার ঢুকে যায়। তো এটা এই মার্কেটটা মানুষকে অনেক সময় আকৃষ্ট করে, তারপরও একটু বুঝে শুনে বিনিয়োগ করাটাই ভালো। আর প্রতিটা কোম্পানির কিছু ইনকাম থাকে, ইনকামটা হয় ইনভেস্টরদের কাছ থেকে, কমিশন পায়। প্রত্যেকটা কোম্পানি কমিশন নেয়, এটা হয়তো 40 পয়সা 50 পয়সা। তো বাংলাদেশ সরকারের কোম্পানি বলতে ব্রোকারেজ কোম্পানি? হ্যাঁ, প্রত্যেকটা ব্রোকারেজ ইনভেস্টরদের কাছ থেকে কিছু কমিশন চার্জ করে। সেটা আমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী 1 টাকার বেশি হতে পারবে না। 1 টাকার বেশি হতে পারবে না? পারবে না। তো এখন আসলে এত কম্পিটিটিভ বাজার, এখন এটা 20 মানে 25 পয়সা 50 পয়সা 60 পয়সাতেও নেমে আসছে আসলে। এখন এই ইনকামটা থেকে, কমিশনের ইনকাম থেকে উপরে আমি কয়েকটা চার্জের নাম লিখেছি, দেখেন। AIT, হাওলা চার্জ, লাগা চার্জ, সেটেলমেন্ট চার্জ,
এই 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 পেমেন্টগুলো প্রত্যেকটা ব্রোকারেজকে স্টক এক্সচেঞ্জের কাছে পে করতে হয় অন বিহাফ অফ ইনভেস্টর। হ্যালো, আমার কথা কি এখন ঠিক? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা। শোনা যাচ্ছে। বুঝতে পারছি, হ্যাঁ। জি, এই পেমেন্টগুলো করতে হয় ইনক্লুডিং আদার চার্জ, মানে শেয়ারের ভ্যালুর যে যা থাকে ওগুলোর সাথে এইটার প্রত্যেকটা দিন এই টাকাটা দিতে হবে। এগুলা পার ডে? এগুলো পার ডে বলতে কি, ধরেন একটা ব্রোকারেজ ফর এক্সাম্পল ধরেন 50 কোটি টাকা ট্রানজ্যাকশন করলো, 50 কোটি টাকার উপরে আপনার এই যে 0.5%, তারপর 0.05, 0.03, তারপরে এই যে 0.012, 0.50% হারে এরকম যে চার্জ আসবে ওটা ওদেরকে দিয়ে দিতে হবে ঢাকা স্টক এক্সচেঞ্জকে। না না, এক্সচেঞ্জ আমার ট্রানজেকশন না করলে কি হবে? না করলে হবে না, আমার টাকাটা থেকে যাবে। আচ্ছা আচ্ছা, থেকে যাবে। ওকে, ক্যারি অন। ওকে। আর হচ্ছে স্টক এক্সচেঞ্জে আমি এতক্ষণ ভালো কোম্পানি খারাপ কোম্পানি বিভিন্ন রকম কথা বলে আসছি। তা আমরা বুঝবই কি কোনটা ভালো কোনটা খারাপ? ভালো কোম্পানি, এক্স্যাক্টলি ভালো। ভালো বলতে আমরা সাধারণত ধরে নিই যারা ক্যালেন্ডার ইয়ার আর কি, ধরেন ক্যালেন্ডার ইয়ার আমাদের এক্সচেঞ্জগুলোতে 2টা ক্যালেন্ডার ইয়ার আছে, একটা হচ্ছে জুনে, একটা ডিসেম্বরে। জুলাই টু ডিসেম্বর আর জানুয়ারি টু বোধহয় জুন, এই ধরনের। না না না, জুলাই টু জুন, জানুয়ারি টু ডিসেম্বর। জানুয়ারি টু ডিসেম্বর, এক্স্যাক্টলি এটাই। তো এই 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 সময়ের মধ্যে কোম্পানিগুলো যারা 10% এন্ড অ্যাবভ ডিক্লারেশন দেয়, সেটা ক্যাশ ফরম্যাট হতে পারে, আবার স্টক ডিভিডেন্ড হতে পারে, বোনাস হতে পারে। যারা দিবে ওরা এই ক্যাটাগরি হিসেবে, এই ক্যাটাগরি মানে ক্যাটাগরিটা ভালো মনে করি আমরা। যারা 10% বিলো 10%, কিন্তু অ্যাবভ 5%, 5 থেকে হয়তো 10-এর ভিতরে থাকবে বা দিল, মানে বিলো 10 যারা দেয় সাধারণত ওরা হচ্ছে বি ক্যাটাগরি, ওদেরকে আমরা একটু জাস্ট সেকেন্ড প্রায়োরিটি দিই। আর একটা জি বলতে গ্রিনফিল্ড বোঝায়। গ্রিনফিল্ড বলতে আসলে বাংলাদেশে লাফার সুরমা শুধু একটা কোম্পানি ছিল লাস্ট, এখন আর এই মুহূর্তে কোনো গ্রিনফিল্ড কোনো কোম্পানি আমাদের দেশে নাই, কিন্তু তারপরে এটা জানা থাকার জন্য আমি জাস্ট এটা মেনশন করলাম এখানে। আর হচ্ছে এন ক্যাটাগরি, এন বলতে বোঝায় যারা নতুন আইপিওর মাধ্যমে আসে, নিউ আর কি, নতুন আসে, ওরা হচ্ছে এন ক্যাটাগরি। এন ক্যাটাগরি শেয়ারগুলো ততক্ষণ পর্যন্ত এন ক্যাটাগরি থাকবে যতক্ষণ পর্যন্ত ওরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করা বা না করার কোনো একটা ইস্যুতে যাবে, মানে ওদের ইয়ার এন্ড না হওয়া পর্যন্ত। আর জেড ক্যাটাগরি বলতে হচ্ছে যারা ডিভিডেন্ড ফেল করে, এজিএম করে না ঠিক মতো, মানে যারা ঠিক মতো রাস্তায় থাকে না, ওগুলো হচ্ছে জেড ক্যাটাগরি। ওদের কোনো এজিএম এর ঠিক নেই, ওদের ইনকাম স্টেটমেন্ট ঠিক নাই, ওদের ডিক্লারেশন ঠিক নাই, এই ধরনের প্রতিষ্ঠানগুলো হচ্ছে জেড ক্যাটাগরি। জেড ক্যাটাগরি সাধারণত হাইলি রিস্কি কোম্পানিজ গুলো হয়ে থাকে, কারণ ওরা যেহেতু কোনো জবাবদিহিতা মধ্যে ওদের কোনো স্বচ্ছতা নাই, সাধারণত এই জন্যই ওদেরকে একটু রিস্কি কোম্পানি হিসেবে ট্রিট করা হয়। এটা হচ্ছে ফর্মাল কথা। আর ইনফর্মাল ভাবে যদি বলি, জেড ক্যাটাগরিতে বিজনেসটা সবচেয়ে বেশি হয়। মানে নো রিস্ক নো গেইন। এক্স্যাক্টলি এটা। আর একটু আগে আমি বলে ফেলছি। আচ্ছা, ডিসেম্বর ক্লোজিং কোনগুলো? সাধারণত ফাইনান্সিয়াল ইনস্টিটিউটগুলোকে সাধারণত ডিসেম্বর ক্লোজিং হিসাবে ডিসেম্বর ক্লোজিং। আর আদার দেন এই যে ব্যাংক, এনবিএফআই বলতে ধরেন লিজিং কোম্পানি আর কি, আমরা তো ধরেন এনবিএফআই বলি, লিজিং কোম্পানি যেগুলো, যেমন ধরেন লঙ্কা বাংলা, আইডিএলসি, প্রাইম ফাইন্যান্স যেটা, বা পিপলস লিজিং, এগুলো হচ্ছে এনবিএফআই বলে। আর ইন্স্যুরেন্স, এই এই ক্যাটাগরি শেয়ারগুলো সাধারণত সবগুলো ডিসেম্বর ক্লোজিং, ডিসেম্বর 31 হচ্ছে ওদের ইয়ার এন্ড। এগুলো ছাড়া যা আছে সব জুন ক্লোজিং।
এদের জুন ক্লোজ হয়, এগুলো এই জুন ক্লোজ গুলো ডিক্লারেশন আস্তে আস্তে তখন আবার সেপ্টেম্বর অক্টোবর হয়ে যায়। আর যাদের ডিসেম্বর ক্লোজিং এগুলো আস্তে আস্তে মার্চ এপ্রিল হয়ে যায় ডিক্লারেশন। এই আচ্ছা, আর শেয়ার ধরেন, শেয়ার কিনলেই কি শেয়ার চলে আসে? শেয়ার আসে না, শেয়ার আসতে একটু সময় লাগে। এগুলো তো সেটেলমেন্টের টাইমটা হচ্ছে আমরা T+2 বলি আর কি। T+2 মিনস হচ্ছে ধরেন আজকে 1 তারিখ, 1 তারিখে যদি আমি শেয়ার কিনি +2, তার মানে 2, 3, তার মানে 3 তারিখে এই শেয়ারটা আমার কাছে আসবে যদি আমি কিনি। এটা হচ্ছে ABGN, ওই ভালো ক্লাসটার জন্য হচ্ছে এই সেটেলমেন্ট পিরিয়ড। আর যারা জেড ক্যাটাগরি ওদের জন্য আর একটা দিন বেশি লাগে। কেউ যদি 1 তারিখে শেয়ার কিনে, সে শেয়ারটা 4 তারিখে আসবে। মানে কেউ যদি কিনে থাকে 1 তারিখে, তাহলে শেয়ারটা 3 তারিখের আগে কোনোভাবেই বিক্রি করতে পারবে না। আবার বিক্রি করার ক্ষেত্রেও তাই, এরপর আবার 3 দিন পরে আবার ওই টাকাটা আসবে বিক্রি করলে। আর এই দুইটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনালি খুব পরিচিত দুইটা চিত্র। এক হচ্ছে বুল মার্কেট বা বুলিশ মার্কেট, আমরা যাই বলি না কেন, বিয়ার মার্কেট বা বিয়ারিশ, যখন প্রাইস আপ থাকে। এগুলো হচ্ছে সারা দুনিয়ার সিম্বল। এটা আসলে এটা এটা আমাদের দেশের জন্য না, এটা এই বুল আর এই বিয়ার এটা হচ্ছে সারা দুনিয়াতেই খুব পরিচিত। যখন প্রাইস আপ থাকে তখন এই বুলটাকে দেখানো হয়, আর প্রাইস যখন ডাউন থাকলে বিয়ারটাকে আমরা দেখি। অনেক জায়গায় এই বুল বিয়ারের ছবিও দেয়া আছে। এতক্ষণ তো অনেক থিওরিটিক্যাল দিয়ে দেখুন। এটা এই সিনারিওটা আপনারা দেখবেন আপনারা যখন কেউ ট্রানজ্যাকশন করতে যাবেন কোনো কোনো ব্রোকারেজ হাউসে যখন যাবেন, এটা আপনাদের খুবই পরিচিত একটা যারা হয়তো গেছেন ওনারা দেখছেন হয়তো। তবে এগুলো কাস্টমাইজ করা যায়, কিন্তু এটা নর্মালি এই সিনারিওটা সবাই দেখছেন কম আর বেশি। এটা হচ্ছে ঢাকা। এখানে বোঝা যায় রেট, এখানে কিছু রেট থাকে, লাস্ট প্রাইস, হাই প্রাইস, লো প্রাইস। এই লাল সবুজ এগুলো হচ্ছে, লালটা মিন্স হচ্ছে সেল প্রেশার বেশি থাকে যখন, তখন লালটা বেড়ে যাবে আর কি। আর যখন বাই প্রেশার বেশি থাকে তখন এই সবুজটা বড় হয়ে যাবে। এগুলো খুব দ্রুত হয়, এগুলা প্রতিটা সেকেন্ডে ফ্লাকচুয়েট করে, প্রতিটা সেকেন্ড। আর এখানে প্রতিটা কোম্পানির নিউজের জন্য একটা স্ক্রিন আছে, অপশন, এখানে দেখা যায় ইনস্ট্যান্টলি। এটা সাধারণত যারা অনলাইনে দেখে তাদের চেয়ে আগে এখানে ইনফরমেশন গুলো আসে। আগে বলতে কি এখানে প্রথমে আসে যান। এই জন্য ব্রোকার হাউসের সাথে ইনভেস্টরদের অ্যাটাচমেন্টটা খুব জরুরি, ব্যবসা করুক বা নাই করুক। এটা হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ। চিটাগং স্টক এক্সচেঞ্জের ট্রানজেকশনটা খুব কম হয় সাধারণত, তারপরেও আমি জাস্ট স্ক্রিনটা নিয়ে আসছি জাস্ট সবাইকে, যারা চেনেন না, দেখা হয় নাই কখনো, জাস্ট যেন দেখতে পারে। আর আমাদের প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট বা আমি এত এত কিছু, এত আয়োজন করার পেছনে কারণ হচ্ছে দেখেন মার্কেটের মুভমেন্টটা। মার্কেট আস্তে আস্তে গোয়িং আপ। এখন হয়তো উত্থান পতন আছে, এগুলো সবসময় একই রকম থাকে না। এখন এখন সামনে মার্কেট আবার একটু ডাউন, হয়তো ডাউন ট্রেন্ড চলে আসবে যেহেতু একটা জায়গায় গেছে। এভারেজ ট্রানজেকশন আমাদের যদি বলি ঢাকায় সাধারণত 1700 কোটি টাকা থেকে 2500 বা 2600 কোটি টাকার ট্রানজেকশন হয় প্রতিদিন। আর চিটাগং এ সাধারণত 70 থেকে 135-36 কোটি টাকার ট্রানজেকশন হয়। এটা আমি আসলে এভারেজটা ওইভাবে বলি নাই, কারণ এভারেজটা বলতে গেলে কারণ কি 1700 থেকে 25-এর এভারেজ করতে গেলে তখন যে ফিগারটা আসবে ওটা দিয়ে অ্যাকচুয়াল সিনারিওটা বোঝা যাবে না।
আর হচ্ছে এই যে অনেকে ভয় পায় আমার টাকাটা হারায় যাবে, আমার টাকাটা এই বুঝি গেল, পানিতে ফেলে দিলাম। আসলে তা হয় না। এটা একটা সরকার, এটা আমি এই চিঠিটা সরাসরি আপনাদের দেখানোর, এই চিঠিগুলো আমাদের কাছে আসছে, এই চিঠিগুলো সরাসরি দেখানোর উদ্দেশ্য হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমাদের রেগুলেটরি বোর্ড থেকে আসছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে 17ই জুন, গত সপ্তাহে এই চিঠিটা আসে আমাদের কাছে। 200 টাকা পর্যন্ত একটা ছক আছে, জাস্ট ছকটা যে একটু কাইন্ডলি আপনারা দেখলে বুঝতে পারবেন। 200 টাকা পর্যন্ত একটা শেয়ারের দাম 10% কমতেও পারবে, বেশিও হতে পারবে। তার মানে 150 টাকা যদি শেয়ারের দাম হয়, তাহলে ওটা 15 টাকা বাড়তে পারবে, 15 টাকা নামতে পারবে। একদিন ওটা জিরো করা যাবে না কোনোভাবে। ঠিক ওইভাবে 200 থেকে 500-র একটা রেঞ্জ আছে, 8.75% উপরে যেতে পারবে, নিচে নামতে পারবে। 500 থেকে 1000 7.5%, তারপরে 1000 থেকে 2000 একটা, 2000 থেকে একটা, এরকম করতে করতে যার যে শেয়ারের দাম 5000 প্লাস, সেটা হচ্ছে 3.75% বাড়তে পারবে আর কমতে পারবে। এর চেয়ে বেশি এটা বাড়তেও পারবে না, কমতেও পারবে না। সো টাকা হারায় যাওয়ার কোনো সুযোগ নাই এখানে। মোবাইল অ্যাপের কথা বললাম একটু আগে, এই হচ্ছে মোবাইল অ্যাপের একটা জাস্ট চেহারা। এই 2-1 দিন লাগে এই টোটাল প্রসেসটা করতে। এটা প্রত্যেকটা ব্রোকার হাউসেই আছে। এটা ওদেরকে এটা আর এম যারা আছে, আর এম এগুলো টেক কেয়ার করবে, আর এম ম্যানেজ করে দেবে এগুলো সব। এখানে দেখা যায় কার কার কাছে কি কি কোম্পানি শেয়ার আছে, এগুলো লাস্ট ট্রানজেকশন প্রাইস কত, এটা আজকের ফ্ল্যাকচুয়েশনটা কত, এগুলো দেখা যায়। আচ্ছা, আর এখানে আমার বেশ কিছু ছবি আছে, ছবিগুলো আসলে আমার কাছে যেটা যেটা মনে হয়েছে যে কিছুটা মিনিংফুল, আমি ওগুলো এখানে রাখার চেষ্টা করছি। এখানে একদম প্রথম ছবিটা যদি ধরি, যে কেউ হয়তো চিন্তা করছে ইনভেস্টমেন্টে আসবে, তখন তাকে রিস্ক নিতে হবে। রিস্কটা নিলে মার্কেটটা হয়তো উঠতে থাকে, কিন্তু কিছু কিছু সময় আছে যখন উঠা শুরু করে, ওই সময় রিউমার থাকে বাজারে। আমরা কিছু কথা বলি বাজারে, আমরা যারা থাকি, বাই অন রিউমার, সেল অন নিউজ, এটা আমাদের খুব মানে খুব পুরনো একটা প্রবাদ আর কি। রিউমারের সময় শেয়ার কিনতে হয়, যখন নিউজ চলে আসে তখন শেয়ারটা বিক্রি করে দিতে হয়। তো এই যখন মার্কেট পিক হওয়া শুরু করে, তখন যে রিউমারগুলো আসে, এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। মানে ডেঞ্জারাস ইন এ সেন্স যে সর্বশান্ত করে দিতে পারে চাইলে। এগুলো এগুলো সবসময় ভালো কোম্পানি বিচার করে বিবেচনা করে নিলে, তাহলে হয়তো সেই ঝুঁকিটা থাকে না। যখন রিউমারটা আসে, তখন আসলে শেয়ারটা বিক্রি করে দেওয়াই ভালো। আমি একটা ছবি দিয়ে দিছি, ছবিটা তখন যদি কেউ বিক্রি করে দেয়, ক্যাশ আউট, যে টাকাটা বের করে নিয়ে আসতে হবে, টাকাটা বের না করে যদি কেউ আবার ইনভেস্টমেন্টে যায়, টুডে আর টুমরো হি উইল বি লুজার, মানে মানে মাস্ট মানে লুজার হবেই। টাকা বের করে ফেলতে হয়, টাকা আসলে ওখানে রাখা যায় না। এখানে যেভাবে দ্রুত টাকা আসে, সেভাবে দ্রুত টাকা যায়ও। কিছু কিছু কোম্পানি আছে সারা বছর ধরে ওই 10% বাড়বে, 10% কমবে, এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে আলাদা। কারণ শেয়ার মার্কেট আসলে ইন এ সেন্স একটা জুয়ার বোর্ড। এখানে ওইভাবে টেকনিক্যালি বিষয়গুলো দেখতে হবে। এখানে আসলে টাকা বের করে ফেলা কোনো বিকল্প নাই। অনেকেই বলে আমি 2 টাকা নিয়ে আসছি, 4 টাকা হয়ে গেছে বা 6 টাকা হয়ে গেছে। 6 টাকা যার হয়ে গেছে, আসলে ওই ধরনের সময় উচিত যে ওখান থেকে 2 টাকা বা 4 টাকা বের করে নিয়ে আসা। আর নাহলে কোনো একটা এমন একটা সময় আসবে, ওই 6 টাকার ওই আবার 2 টাকাটাও চলে যাবে। এগুলো হয় ডিফারেন্ট টাইম। এগুলো আমি ভয় দেখাচ্ছি না আসলে, এটা আমি রিস্কগুলো আসলে বলার চেষ্টা করে যাচ্ছি আর কি।
এখানে তো রিস্ক তেমন আছে, কিন্তু গেইনও হয়, কিন্তু ওই তো বলে না যে আমার। বাই ইন রিউমার সেল অন নিউজ, এটা তো বুঝলাম না, এটার সঙ্গে তো কোরিলেট আচ্ছা, ওইটার সাথে হ্যাঁ, ওইটা একটা অন্য ওইটা হচ্ছে সাধারণত কোম্পানিগুলোর প্রাইসগুলোর গ্রোথ হয় কোনো ডিভিডেন্ডের নিউজের সময়, যে হ্যাঁ ওই কোম্পানি 10% দিতে পারে, ওই কোম্পানি 15% দিতে পারে, এগুলো রিউমার আসবে বাজারে। এগুলো বাইরে বলার বলার আইনগত নিয়ম নাই, কোম্পানির পক্ষ থেকে এগুলো বাইরে বলতে পারে না। এগুলো এগুলোকে পিএসআই বলে আর কি, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন বলে। এগুলো এগুলো শাস্তিযোগ্য অপরাধ। এই এই কথাগুলো যদি বাইরে কেউ কাউকে বলে, এগুলো শাস্তিযোগ্য অপরাধ, এই জন্য বলে না। এগুলো ওই কানে 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 মুখে কথা বলতে বলতে ওই হয়ে আসে যে এবছর তো আর্নিং ভালো, এবছর হয়তো 10% দিতে পারে। এগুলো হচ্ছে রিউমার। আচ্ছা, এই সময়গুলো হচ্ছে এই দেখেন আপ ট্রেন্ড যখন দেখাচ্ছি আমি, একটা আপ ট্রেন্ডের অ্যারো, লাল 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 একটা অ্যারো, এই সময়গুলো হচ্ছে ওই সময়টা যখন বলবে হ্যাঁ 20% দিবে, 30% দিবে, বা এই ধরনের কিছু একটা আসবে। এই সময়গুলোতে শেয়ারগুলো কিনে যখন নিউজটা চলে আসে, তখন শেয়ার নিউজটা চলে আসা মানে কিন্তু এরপর আর কিছু থাকে না, ওই সময় বিক্রি করে দেওয়াটাই ভালো। তখন লস, হ্যাঁ, তখন কি লস? আর লস না, হয়তো ডিজায়ার প্রফিটটা হবে না, আবার হয়তো কেউ যদি অনেক হাই প্রাইসে শেয়ার কিনে, তখন তো ওনার লস হবে, এটা মানে অবধারিত হবে কোনো। এখন কেউ যদি একটা শেয়ার 50% বাড়ায় শেয়ার কিনে, তাহলে তো আসলে এটা তো লস, ঝুঁকি তো থাকেই। আচ্ছা, আমি জাস্ট একটা এই ম্যাপটা দেওয়ার একটা জাস্ট উদ্দেশ্য হচ্ছে গতকালকের, এটা গতকালকের একটা সিনারিও দেখেন, টেক্সটাইল গুলোর গ্রোথ কেমন ছিল, ব্যাংকিং ব্যাংকিং সেক্টরের গ্রোথ ভালো ছিল না, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং। আমি জাস্ট বিজনেস গ্রোথটা দেখানোর জন্য আসলে এই চার্টটা এখানে নিয়ে আসছি। গেইন আর লুজার দেখেন কি অবস্থা। গেইন আর লুজার হচ্ছে টেক্সটাইল গুলো ভালো ছিল। রেড মার্কটা হচ্ছে কি লুজার, রেড মার্কটা হচ্ছে লুজার। আর ব্লু যেটা, ব্লু ওদের সমান সমান নাকি? রেড মার্কটা বলতে কি, ধরেন একটা একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, ধরেন এখানে যা দেখা যাচ্ছে তাতে আপনি ধরেন 100% টেক্সটাইল, ধরেন 10টা কোম্পানির মধ্যে 7টা হয়তো খুব ভালো ছিল, 3টা ভালো ছিল না, আর 2টা হয়তো আনচেঞ্জড, ব্লু কালারটা। ব্লুটা হচ্ছে আনচেঞ্জড। হ্যাঁ, ব্লুটা আনচেঞ্জড। ওকে। এগুলো হচ্ছে মানে জাস্ট এটা মিনিং। আমি এটা দেখানোর একটা কারণ হচ্ছে, আমি বলি, নেক্সট স্লাইডে যাই। গ্রোথ দেখেন, আমরা অনেকেই বলি যে আজকে তো মার্কেটটা ভালো গেল, তাহলে তো মনে হয় অনেক লাভ হয়ে গেছে, আসলে তা হয় না। ওই একদিন চালের দাম বাড়ে, আরেকদিন ডালের দাম বাড়ে, এই জন্য ওই মার্কেটের গ্রোথ দিয়ে আসলে প্রত্যেকটা ইনভেস্টরদের বেনিফিট এট এ টাইম আসে না। আজকে একজনের আসে, কালকে একজনের আসে। এখানে দেখেন একটা একটা টুডেজ ভ্যালু, একটা ব্লু কালারের দাগ, ইয়েস্টারডে ভ্যালু একটা অ্যাশ কালারের। জাস্ট দেখেন ফ্ল্যাকচুয়েশনটা কিভাবে হয়। আমাদের মার্কেটটা বর্তমানে এইভাবে খুবই অস্থির অবস্থায়। দেখেন মিউচুয়াল ফান্ড, ইয়েস্টারডে বলতে 23 তারিখ, 23 তারিখ কি ছিল, আর 24 তারিখে ব্লু দাগটা দেখেন, অলমোস্ট 1/3। তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টর দেখেন, বুধবারে যা ছিল, আর বৃহস্পতিবারে তার বলতে গেলে হাফ হাফ তো হবে না, হয়তো 55 বা 60% মতো। কিন্তু টেক্সটাইলটা ভালো আছে। টেক্সটাইলটা ভালো আছে, টেক্সটাইলটাও ভালো আছে মোটামুটি, আর ওই যে ব্যাংকগুলো ভালো আছে। আসলে এখানে কিছু টেকনিক্যাল ইস্যু আছে, এখন ব্যাংকগুলো ভালো থাকার পেছনে কারণও আছে কিছু। এখন হাফ ইয়ারলি রিপোর্ট, তো প্রত্যেকটা কোম্পানি চাইবে ওদের পোর্টফোলিওটাকে হেলদি দেখানোর জন্য। এই জন্য ব্যাংক বা এই যে এই ধরনের ভালো ভালো ক্যাটাগরি শেয়ারগুলো ওরা মানে বাই প্রেশার দিয়ে ওগুলো
প্রাইসটাকে হাই করে রাখার চেষ্টা করে, তখন ওই এই রিফ্লেকশনটা ওদের অ্যানুয়াল রিপোর্টে চলে যাবে। এটা ম্যানিপুলেটেড না? হ্যাঁ আঙ্কেল, স্টক মার্কেটে ম্যানিপুলেশন এগুলো থাকবে। আমি তো এমনও জানি এক্সিস্টেন্স অর্গানাইজেশনের, আমি আমার সেক্টরের অবস্থা জানি, সেখানে তার শেয়ার ভ্যালু অসম্ভব হাই এবং সেগুলোর কোনো এক্সিস্টেন্স নেই, ব্যালেন্স শিট দেখলে বোঝা যাবে যে তার ইয়ে নেই। তো এটাও তো হচ্ছে, দেয়ার আর কেসেস, তাই না? হ্যাঁ আসলে তো এগুলো সাধারণ লোক তো অতটুকু লিটারেট না, না, হ্যাঁ they don't go কারণ for the balance sheet. জানে না। হ্যাঁ। যেমন আমেরিকার তো কি যে আমার নাম, কোম্পানির নামটা আসলে এই মুহূর্তে আমার মনে নাই, ওরা লাস্ট ওদের 10 বছরে ওদের অ্যাসেটের, ফিক্সড অ্যাসেটের ডেপ্রিসিয়েশন দেখায় নাই। এই জন্য ওদের কি যেন একটা কোম্পানি ভুলে গেলাম, ওদের অ্যাসেট এই জন্য ওদের নেট অ্যাসেট ভ্যালু বেড়ে গেছিল। এই জন্য ওদের চেয়ারম্যান চাকরি চলে গেছে, এমডির চাকরি চলে গেছে। না, এখানে না এখানে ফার্মাসিউটিক্যাল নাই কেন? এখানে ফার্মাসিউটিক্যাল আছে আপনার 5 ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল না, ইঞ্জিনিয়ারিং এর পরে। ইঞ্জিনিয়ারিং এর পরে। ও আচ্ছা, ভ্যাকসিনকো কি বলে আপনি? আপনি ভ্যাকসিনকো ছাড়া কি কোনো শেয়ার মার্কেটের ইয়ে নাম থাকবে না? কি বলতেছেন? উইদাউট ভ্যাকসিনকো ওকে, কেমিক্যালের সঙ্গে কেন ফার্মাসিউটিক্যাল আলাদা? আঙ্কেল এগুলো ডিএসসি থেকে মানে ক্যাটাগরি, ক্যাটাগরিটা এটা ডিএসসি করেছে। হ্যাঁ ওগুলো ওইভাবে করেই করা। আমার তো মনে হয় সিমেন্ট সবচেয়ে ভালো, কিন্তু এখন সিমেন্ট দুর্বল হয়ে গেল কেন সিমেন্টটা? সিমেন্ট ভালো মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ সিমেন্ট ভালো আপনার আপনার ইন এ সেন্স ভালো, কারণ হচ্ছে কি এই 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 মানে এই যে এই বাজেটে যে বিলটা পাস হয়েছে ওখানে ক্লিংকারের দাম, ক্লিংকার যারা যে সমস্ত সিমেন্ট কোম্পানি নিজেরা প্রডিউস করবে নিজের দেশে, ওদেরকে কর ছাড় দিচ্ছে। সেই সেন্সে কিন্তু সিমেন্ট সেক্টর ভালো, মানে সেফ আর কি, কেউ ঝুঁকিটা কম। আমার ঝুঁকিটা যেটা কম। অবজারভেশন আপনাকে বলি, মানে এফেক্টিভ কন্ট্রোল যেটা বলে জি অন দ্য ক্যাপিটাল মার্কেট yes. ফ্রম দ্য ডিএসসি অর সিএসসি, এটা ঠিক অর্থে নাই। এটা আপনি এগ্রি করেন কিনা আমার সাথে? কারণ আমার নিজের একটা ইয়ে আছে, সিকিউরিটি কোম্পানি আছে, তো আমি এখানে একসময় ডাইরেক্টর ছিলাম, দেন আই লেফট দ্য জব। আমি বললাম যে না, তো এখন আমি শেয়ার রেখেছি মিনিমাম। এই জন্য বলছি, আমার কেন যেন মনে হয়েছে দিস আর অল মানে ইনভেস্টরের ইন্টারেস্ট দেখার এটা খুব কম। দেখভাল করার মতো লোক তেমন আছে বলে মনে হয় না। এটা আমার অবজারভেশন। মানে আপনি বলতে চাচ্ছেন ইনভেস্টরদের স্বার্থ দেখার মতো লোক খুব একটা না ইন্ডাস্ট্রিতে। The effective control, which I mean, from the authority, it is not there. আপনি জানেন শেয়ার কেলেঙ্কারির ব্যাপারটা এক সময় খুব রাঘব বোয়ালকে সবাই বললো কি হয়েছে, এটা কোনো বিচারই হয়নি, যেটা ইব্রাহিম খালিদ সাহেব বলে গেছেন তার রিপোর্টে। আচ্ছা, আমরা ওনাকে, আপনারা একটু হোল্ড করেন, আমরা ওনাকে ওনার এটা প্রেজেন্টেশনটা শেষ করতে দেই, দেন উই ক্যান হ্যাভ অ্যান ওপেন ডিসকাশন। ঠিক আছে, সেটা হলে না উনি বলছে ওনার স্পিচের মধ্যে কোশ্চেন করে ফেলার জন্য, সেজন্য না অসুবিধা নাই। তবে 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 না, আমি সেটা বলেছে আমাদের এগিয়ে গেলে আপনারা নোট রাখেন। এই জন্য তবে হ্যাঁ, হাসান বলেন। এটা এগ্রিড, এই জিনিসটা আসলে অনেক দেশেই হয় এবং হয়েছে এবং হবেও হয়তো ভবিষ্যতে। কারণ আমাদের প্রত্যেকটা দেশেই এই ক্যাপিটাল মার্কেটে কিছু কিছু বিষয় আছে, এগুলো আসলে আমাদের এখানে নেপাল থেকে একজন জয়েন করেছেন। wow, so you have to speak in English. Some of them understand Bangla, however. You understand Bangla? we are almost in the end and That going for trip, don't go. হ্যাঁ, বলেন। আমার কাছে কিছু প্রশ্ন ছিল যে কেউ যদি নতুন আসে বা আবার যদি কেউ বুঝতে চায় কোথাও কোনো জায়গা আছে কিনা, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জ বিভিন্ন সময় কিছু ট্রেনিং এর ব্যবস্থা করে। এগুলো অনলাইনে অথবা পেপারে ওগুলো সার্কুলারগুলো আসে, এগুলো
কেউ যদি চায় অ্যাটেন্ড করতে পারে। আমাদের নেপালের পার্টিসিপেন্ট ইংরেজিতে শুনতে চাচ্ছিল। So we are at the tail end now. Yes, Hasib, please continue. Yeah. Welcome. Our friend from Nepal. We are almost in last stage. we are discussing about our capital market in Bangladesh. So there are different issues and subject. আচ্ছা, আমি কি ওনার জন্য কি আরেকবার ইয়ে করব, রিপিট করব? না না সেটা বলতে দরকার নেই, আমরা ডিসকাশনে যখন যাব he can also participate. Okay. Rotarian Rajkumar. Yes, sir. Acha. Good evening, sir, from Kathmandu. Good. Yes, Kasta sir. Fine. I have seen your program in the old Yes. Rotary website. Okay. So Okay. eager to listen the lecture. So I joined. May I disturb over there or not? No. You are most welcome. You are most welcome. Let me just give out a house announcement that we might be running out of the connection within 10 minutes. So if it happens, please reconnect so that we can continue. So that is one. And let me explain about the premise of this talk. And now that we are almost house arrested, most of us, that we cannot go out for our regular activities or our business or whatever, our jobs even. So that was the idea that with online trading at the capital markets, if we could utilize or if we could see it as a sector to invest our resources. So that was the idea. We were trying to actually explore the ideas, and since one of our honorable members, he has been with stock brokerage for quite some time, nearly 14 years. So we requested him to put some light on it so that we can come to know more about it, and we can tell others as well. So that was the basic premise of this talk. And we are doing it, we called it RAFT, Rotary Areas of Focus talk. So this is our sixth in this tenure. So, and welcome Rotarian Rajkumar, and we have our Rotarian members from our club. So that's it. And so now Rotarian Hasib, may we open it for open discussion? Yeah, please. Okay. So I think you. নাই ছিল সুন্দর এই কথা আমাকে পার্সোনালি টেলিফোন করে আমার থেকে জানেন। So could you please switch off the screen share, Hasib? Yes. So let me, yes. Okay. So now the floor is open. So we can unmute ourselves, and then we can put our discussion or points or opinions one after one. I had a few things to understand that one of our revered members, past President Mahmudul Hasan, has pointed out that the capital market is not investor friendly. So that is, I mean, in general, that is true. But again, there is another side of the story, as I feel, that when you decide to buy or sell some share, please, Dr. Bimal, mute yourself. Yes. Mute yourself. Yes, thank you. So in most of the cases, what we see that the youngsters, out of some kind of urge to become very rich within a very short time,
So we go and depend on some rumors, and then we take a hasty decision, and which in most of the cases goes towards a wrong end. And in our cases, in our country, we have seen many of the youngsters, they have taken their father's pension money for the whole life, I think. So, and they put it in the share market. And then all of a sudden, when the devastation came, they were nowhere. They were just on the street because it was not an informed decision. They did not take the information, proper information, and then decide. What happens is, okay, my friend is becoming rich. He tells me, and then I tell somebody else, and then he says, oh, our friend has become very rich within just 2-3 months. He put say 1 crore taka, and now he is sitting on millions. So that is the problem there. So the question I had in my mind, where I mean, after which we started arranging this talk, that whether we could take it as a regular business, the way we do our everyday business, whether running a shop, whether doing any other business, whether we could take it in that manner. That, okay, I don't need to have millions just in one moment or in one day, but I keep on trading every day, like I run a shop every day. So that was the basic premise and question. So now off to the participants and speaker as well. You can just put in your opinions and your experiences, if there is any. So please go ahead. Rotarian Rajkumar, could you unmute yourself? Good evening. Good evening, sir. Yes. I have a good experience with the Bangladeshi police and army officer. I am a retired police officer, SSP in Nepal Police. Okay. I had worked in the United Nations mission in Iraq and East Timor with Bangladeshi officer, army and police. They are they were very intelligent and good English. I have a good, I still remember they are doing very good job. Regarding capital market, in Nepal also, day by day, youth and all the people are very watching to increasing day by day, and they are invest with a hazardly, without knowledge. So this is a hot cake in Nepal also. Capital market is day by day, they are thinking unexperienced people invest there and they are failing and come to ground. So my question is, which time we will buy, which time we will sell? Can you shortly give me tip and not more analysis or fundamental analysis and all the things, just see and the trend, how to know where we'll buy, where we'll sell. Thank you, sir. Very basic question and very important. Actually, there is specific concrete answer of this time is for buy, this time is for sale. It is not clear to anyone, but when a price is unexpectedly low, this is a buy time. But if you are in hurry, you will be loser. Never show hurry in this business. Only 5% in our capital market, only 5% investors are net gainer, and 95% investors are loser because of their necessity, urgency. If we capital market is I don't know about Nepal, but in our country, Bangladesh,
if any investor can invest for a long time, definitely he will be gainer. But purchasing time will be not too close with declaration time. Specific, if I say Declaration mean dividend declaration. dividend declaration, January, March, April, or September, October. September, October. It is highly risky time for investor. If anyone wants to take short term risk, it's okay for them. But if anyone think as a conservative policy, he will not go for the not go for the risk. So he should not buy, or he should not sell. He should not buy that time. If anyone worried about have fund or price is too high, so then not go to buy. Okay. So is selling okay at that time? Yeah, selling definitely okay. Okay. And selling two times selling is okay. One is declaration time, if and another one is any PSI come, any price sensitive information. It may be production increasing, company increasing their production, company increasing their capacity, company increasing their, or company going for any more agreement with the abroad or other company. It's different issue. I don't It know is. about, I mean, it is. I mean, a lot of times it depends on a speculation, mostly, if Yeah. I'm not very wrong, right? Because if you have heard about Elon Musk, so he was into making this electric cars, electric vehicles, and then he switched to vehicles with energy from this biodegradable energy. So he is working on different manners, but what I'm trying to say is, since he is planning for different projects, so people are thinking that this will shoot up his in company's income, and that's how all on a sudden there was a frog leap from of his share values. So all on a sudden, and I think it was the first one. Was it in '96 that the share market had a nosedive? 96, 2010. Yes, in '96, I mean, 100 taka share was selling at some 15,000 or 16,000, even more, Exactly. even higher. So it was. Now that I feel that although it's not completely supporting the investors, but this circuit breaker, it helps a lot from the. I mean, helps a lot the investors by not allowing the shares to go to an abnormal level. Yeah. That 100 taka shares go to some 15,000 taka share. Right now, 96 will never come. Yes, under if the system, the one we have now, so under that system, I don't think it will recur this 96 situation, right? Yeah. But one more thing, no one should depend on capital market income. Only income from capital market is very risky. You mean to say it should not be somebody's principal income? Exactly. It can be a side income. Yeah. Okay. Just I was wondering if somebody, some young person who is going to be graduated or just graduated, so he doesn't have much fun. So would you suggest him or her to invest whatever he could earn or save in capital market?
They can invest, but they cannot depend for their future in capital market. If anyone aggressive investor is different issue. Okay. Anyone in market once who will take risk several times, he will definitely he will gain something. How much money, initial money to No, invest? exactly no Minimum. amount, the minimum. It's not What is the minimum? no minimum, but minimum amount is 1,000, 2,000? mini, no yearly almost 500 taka will cost to maintain the account minimum. Okay, that's this cost is by the brokerage house, you mean? No, not only brokerage house. This cost will be distributed to government and central depository system and brokerage authority. Okay, for running all the systems. Yeah. Okay, so that is 500 taka. Will you support? Will you comment on the say for example, one person has some taka, Bangladeshi taka has about 5 lakhs. Now, should he take the risk of in the capital market? 5 lakh is almost standard, but he or she cannot depend on the No, okay, that's good. 5 lakh. Okay. If if he or she need it urgently in case of emergency, it No. will risky. If No. the price is low, then he have to he Good. must have to sell go for loss. Okay. আচ্ছা Dr. Bimal, yes yes. মিস্টার স্পিকার, আমার কথা হচ্ছে 5% গেইনার এন্ড 95% লুজার। তাহলে আমি যদি ইনভেস্ট করি তাহলে আমি তো 95 এর মধ্যে পড়ে যাচ্ছি। Right, but কেন 5% অনলি গেইনার, না 95% লুজার। আমি এখানে একটা কথা বলছি। আচ্ছা, আর সার্কিট ব্রেক যদি ফর প্রাইস, ওটা সার্কিট ব্রেকার যদি থাকে তাহলে তো আমার প্রাইসটা সিকিউর থাকার কথা, তাই না? আমার টাকাটা, আমার ইনভেস্টমেন্টটা সিকিউর থাকবে। জি জি লস যাওয়ার কোনো স্কোপ নেই নো যদি সার্কিট ব্রেকার এভাবে কাজ করে। এই এত টাকার মধ্যে এত পার্সেন্ট, এত টাকার মধ্যে এত পার্সেন্ট যদি থাকে, তাই না? না না, লসের ব্যাপারটা আসবে তখন আপনি কততে কিনছেন সেটা একটা ইস্যু। এখন লস না, সে তো বলছে আমাদের লুজার কেন হয়, 95% লুজার হচ্ছে হারিনেসের জন্য। আমরা তাড়াহুড়া করি, তাড়াতাড়ি মানে তাড়াহুড়া করে কিনি অথবা তাড়াহুড়া করে বিক্রি করি, দুটোই যখন আপনি করবেন তখন আপনি লুজ করবেন। যেমন ধরেন 100 টাকার যেটা শেয়ার, সেটা যেটা বলা হচ্ছে যে গতকাল 100 টাকার ছিল, সেটা এখন 10% পর্যন্ত আমি ধরে নিলাম যে আপার সাইড বা ডাউন সাইডে 10% পর্যন্ত, তো সেটা এখন 110 টাকা হয়েছে। এখন আমি অথবা 90 টাকা হয়েছে, এখন আমি কিনতেই যদি কিনি ওইটা 115 টাকায়, তো ওইটা যখন আপনি বিক্রি করতে যাবেন তাহলে তো আপনার লস হবে। তাহলে এই জায়গাটা একটা ইস্যু আছে, যে ওইটা যেটা হাসিফ সাহেব চৌধুরী বলছেন, যে এখানে আপনার একটা কিন্তু চিন্তা ভাবনার বিষয় আছে। আপনি যখন তাড়াহুড়া করবেন তখনই ইউ আর সাসেপ্টেবল টু মেকিং মিস্টেকস। এটা আমি যদি ঠিক মতো বুঝে থাকি। হ্যাঁ, ওই যে আমি একটু অ্যাড করি আপনার সাথে, আমি আপনারটার সাথে অ্যাড করি। না, আপনার সঙ্গে আমরা অ্যাড করব, আমরা তো অ্যাড করব। যেমন লসটা কখন হয় আমি বলি, ধরেন 10% ডিক্রিজ হইতে পারে প্রাইস। ফর এক্সাম্পল, আমার শেয়ারটা 180 টাকায় কেনা, আমি ধরে নিলাম 200 টাকায় কেনা, 10% যদি পরে 20 টাকা, এর পর দিনও যদি বায়ার না থাকে তাহলে কিন্তু আরো 20 টাকা, তার মানে 200 টাকা হয়ে গেল 140 টাকা 2 দিনের মধ্যে। লসটা এইভাবেই আসে। এখন আমি যদি বসে থাকি, পারার কোনো স্কোপ নাই পরবর্তীতে। না, আসবে সময় আবার আসবে। মার্কেটে কিন্তু একটা ট্রেন্ড আছে, একবার যে প্রাইস টাচ করে ওইটা সামহাউ ওইটা আবার ক্রস করবে। 2 বছর 4 বছর 10 বছর যাই লাগুক ওইটা ক্রস করবে।
আর যখন ক্রস করবে তখন কিন্তু এটা মানে খুব ড্রামাটিক একটা চেঞ্জ আসবে, মানে 5 টাকাটা 50 টাকা হয়ে যাবে, এরকম হবে। এটা হিস্ট্রি, এটা মানে কোনো তো ক্যালকুলেশন না। এফডিআর এর মতো আমরা কিনে ফেলে রেখলে কেমন হয়? আমরা চুপচাপ আর কোনো তাহলে আপনি ডিভিডেন্ড পাবেন, আপনি হ্যাঁ। ডিভিডেন্ড পাবেন। হ্যাঁ, অনেক অনেক কোম্পানিতে কিন্তু এই ধরনের এগুলাকে প্রোডাক্ট বলে আর কি, এরা, আমরা প্রোডাক্ট বলি। এই প্রোডাক্টগুলো আছে, মান্থলি 2000 ইনস্টলমেন্ট, 3000 ইনস্টলমেন্ট ফর স্মল ইনভেস্টরস, মানে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়বে, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে প্রাইমারি শেয়ারটা যখন প্রেফারের মধ্যে দেয় ওইটা কিনলে কি রকম? ওইটা ও প্রাইমারি শেয়ারের আঙ্কেল আমি বলি, আমি জানি না অবশ্য। প্রাইমারি শেয়ারের কিন্তু আইপিও আগের মতো নাই, কিন্তু এখন গত 1 মাস থেকে আগের মতো নাই। ওখানে একটা নতুন পলিসি আসছে। পলিসিটা হচ্ছে আপনার মিনিমাম 20,000 টাকা শেয়ার থাকতে হবে। 20,000 টাকা মানে কিন্তু 20,000ই, ওটার ইকুইটি, ওটার একটা কাট অফ ডেট থাকবে। ওই ডেটে ওই প্রাইসটা 20,000-এর নিচে নামতে পারবে না। সূত্র যদি 1 টাকার নিচেও নামে তাও কিন্তু হবে না। মানে ইকুইটিটা মিনিমাম 20,000 হইতে হবে, ফিগারটা একদম এক্সাক্ট 20,000। এটা থাকার পরে আরেকটা হচ্ছে সাবস্ক্রিপশন ডেট বলে আর কি। ওই ডেটে অ্যাপ্লাই করতে পারবেন। মিনিমাম 10,000 টাকা, সর্বোচ্চ হচ্ছে 50,000 টাকা। এখন নতুন একটা যেটা গেছে, আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স এটা এই মার্কেটের জন্য, সোনালী লাইফ ইন্স্যুরেন্স নামে একটা ইন্স্যুরেন্স আসছে। 10,000 টাকার অ্যাপ্লিকেশন করে 17টা শেয়ার পাইছে, তার মানে 170 টাকা শেয়ার পাইছে। এখনকার অনেকেই যারা নিউ ইনভেস্টর তাদেরকে প্রাইমারি শেয়ার মানে যেটা আইপিও ইস্যু করে হয় সেটাতে অনেকে যেতে মানা করে, যে নিউ ইনভেস্টররা। নতুনদের জন্য কিন্তু আইপিও সবচেয়ে ভালো। তাই আমরাও সেটা শুনেছি, কিন্তু অনেক জায়গায় বলতে শুনি যে যারা নিউ ইনভেস্টর তারা আইপিওর জন্য না যাওয়াটা ভালো। সেটা আমি ঠিক নিউ বুঝি না। ইনভেস্টর বলতে কি সেকেন্ডারি মার্কেটে নাকি একেবারেই ফ্রেশ? না ফ্রেশ, একেবারেই ফ্রেশ। আমি জানি না উনি কোন ওনার সেটা অবশ্য হ্যাঁ আমারও জানা নেই। কারণ কি এই মার্কেটে আচ্ছা আমি আরেকটা বলি, মার্কেটে লস হওয়ার কারণগুলো বলি। হাজার হাজার প্যারামিটার কাজ করে প্রত্যেকটা প্রাইস মুভমেন্টের পেছনে। আপনি ধরে নিলাম 100টা প্যারামিটার, এই একটা যে কোনো একটা কোম্পানির মুভমেন্টের পেছনে 100টা প্যারামিটার কাজ করতেছে, আপনি 99টা জানেন, যে একটা জানেন না ওইটাই আপনার জন্য মানে লসের জন্য যথেষ্ট। ওই একটাই যথেষ্ট। ইন্টারেস্টিং, খুব ভালো। তারপরে বলো মিস্টার রাজকুমার, বুঝনু समझना सकनो some would understand. I'm enjoying. Okay, Kumar, you enjoy, but we are learning in our own languages. So we are learning. This is the third language. It's not our mother language. So in English we are not comfortable. बांग्ला सिक्नु पर्छ। हो मैले चाहिँ नि इराकमा र स्टिमरमा बङ्गलादेशी चिकन पनि खाएको छु, अनि भाषा पनि राम्रो अनि मलाई राम्रो लागेछ। ओके, सो হ্যাঁ, তো এখন প্যারামিটার গুলো আমরা কেমনে জানবো ভাই? কোম্পানির এটা তো ডেঞ্জারাস। প্যারামিটার সব জানতে পারবেন না, কখনো জানতে পারবেন না। সেটা তো কখনো জানতে পারলে এই যে কি টেল কোম্পানি একজন না কোনটা হয়ে গেল না। আচ্ছা আমি নাম মেনশন না করে একজন বলি, উনি বাংলাদেশে মানে এমন কোন মানুষ নাই তো ওনাকে চেনে না, এবং উনি যথেষ্ট ক্ষমতাধর একজন মানুষ বাংলাদেশে। উনি পর্যন্ত কয়েকদিন মানে কিছুদিন আগে মানে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে গেছিল। এই হচ্ছে ক্যাপিটাল মার্কেট, মানে বেশ। তাহলে আমরা এটা কনক্লুশন আসি, আমরা ভাই ক্যাপিটাল মার্কেট থেকে না যাওয়াই ভালো আমাদের ব্রেইনটাকে। না এটা তো ভানুর মতো কথা হলো, যে দুইখান কথা আছে বলে কি তাইলে হালায় যুদ্ধে যাবো না। হ্যাঁ,
তা আমরা না, সেটা করব কেন? আমাদের জন্য ক্যাপিটাল যদি ওখানে স্কোপ থাকে। জি, ক্যাপিটাল মার্কেটে আপনি না আমার আপনি কষ্ট করে ওর ভিতর টাকা আমি এই ক্যাপিটালে কেন ঢুকাবো? আমি তো শিওর শট আমি একটা ব্যাংকে রাখলে এটা আমার নিরাপদে থাকলো। কিন্তু এখানে যেটা বলছে আমি 99টা আমি ওর প্যারামিটার জানলাম, একটা জানি না, ওইটা দিয়ে আমি ধরা খাই, আমি লস্ট। না না, একটা জানি না ব্যাংকের বলতে ক্ষেত্রে এগুলো হয়। যেমন আমি একটার কথা একটা এক্সাম্পল দিই একটার বিষয়ে। মার্কেট ওই দিন খুবই বাড়তেছে, সমানে বেড়ে যাইতেছে। হঠাৎ মানে টেলিভিশনে একটা ইয়ে দেখা গেল, কালকে থেকে লকডাউন। আমি নিজের হাতে 4.5 কোটি টাকা শেয়ার বিক্রি করছি, মানে মানে জাস্ট 5 মিনিটের মধ্যে 1.25 কোটি টাকা লস হয়েছে ওখানে। মানে সব মিলে আর কি, সবাই মিলে 100 কোটি টাকা চলে গেছে লস। না, যেটা বলতেছে এটা একজনের। হাই হাই হাই। না, এটা তো আছে, আপনি ব্যবসা করবেন মানে সব লাভ করবেন, লস হবে না সেরকম ব্যবসা তো নাই। বিজনেসে তো আঙ্কেল, আপনি যে ব্যাংকের কথা বললেন, এটা তো হচ্ছে ধরেন সুপার কনজারভেটিভ চিন্তা। আমি বছর শেষে 5% 10% ব্যাংক যখন যে পলিসিতে যা দেয় সেটা নিলাম, সেটা হ্যাঁ। একরকম। আমি কোনো ঝুঁকিতে যাব না, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু যখন আপনি মানে আপনি ব্যবসার চিন্তা করবেন, তখন তো আপনি চিন্তা করবেন আপনার ক্যাপিটাল গেইনের জন্য। ক্যাপিটাল মার্কেটই হচ্ছে ক্যাপিটালিস্টদের জন্য আর ক্যাপিটাল গেইনের জায়গা। তো ওখানে আপনার চিন্তাগুলা ওই মানে ওই অ্যাগ্রেসিভ টেক রিস্ক টেক গেইন নাকি? আঙ্কেল হ্যাঁ, আসলে ওই আর কি। আমরা রিক্স বলি, কিন্তু ধরেন আপনি যে এই সমস্ত কোম্পানিগুলো ভালো, আপনি কিনে 1 বছর 2 বছর রেখে দেন না, আপনার ব্যাংকের চেয়ে রিটার্ন বেশি আসবে। হ্যাঁ, ডিভিডেন্ড পাবেন না আপনি ট্রেড না করেন। আপনি ডিভিডেন্ডই পাবেন 10% এর উপরে। ওই 10% যা দিবে তার ওই থেকে আপনি আরো 10% ট্যাক্স কাটেন। ওই যে চিঠিটা দেখলাম সার্কিট ব্রেকার ফর প্রাইস, এটা যদি হ্যাঁ। আমাকে দে যে আমার এই টাকাটা আমি যখন 1 বছর পরেও পাবো, কিন্তু এটা থেকে নিচে যাবে না, ওই গ্যারান্টি কি আমি না পাবো? না, এটা তো সেটা, এটা হচ্ছে ট্রেডিং এ আগে যেটা হতো, ট্রেডিং এ আগে ম্যানিপুলেশন, আমি যদি বুঝে থাকি, শারিক প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, সেটা হচ্ছে আগে যেটা ট্রেডিং এ হতো সেটা হচ্ছে আমি 100 টাকায় একটা শেয়ার করলাম এবং আমি ধোয়া তুলে দিলাম যে আমার কোম্পানি কালকে কিন্তু একটা মানে 5,000 কোটি টাকার কোম্পানি হয়ে যাচ্ছে। তখন দেখা গেল যে চট করে সবাই বললো যে, এবং এই কথায় হ্যাঁ, রব থেকে গুজব, এখান থেকে যেটা হলো এই 100 টাকার শেয়ার হয়ে গেল 15,000 টাকা অথবা 25,000 টাকা। তাহলে সেখানে সেটা যেমন হলো, আবার 25,000 টাকাটা হয়ে গেল 500 টাকা। তাহলে আপনার এই যে অ্যাব্রাপ্ট গেইন এন্ড অ্যাব্রাপ্ট লস, সেটাকে একটা উইদিন লিমিট রাখার জন্য এই সার্কিট ব্রেকার সিস্টেমটা করা হয়েছে। এটা না আপনি 100 টাকার একটা ইনভেস্টমেন্ট করেছেন, 100 টাকার শেয়ার কিনেছেন, সেটা আগামী বছরে এটা 90 টাকার নিচে যাবে না অথবা 110 টাকার উপরে যাবে না, সেটা না। কিন্তু এটা হচ্ছে যে ট্রেডিং এর যে ইন্টার রিলেটেডনেস আছে সেটাকে কন্টেইন করার জন্য একটা ব্যবস্থা এটা। কিন্তু ওই যে বললাম, আপনি যদি ঠিক জায়গায় কিনতে পারেন তাহলে আপনার একটা সেফ জোন থাকবে। কিন্তু আপনি ওই যে বললাম, আপনি যদি কিনে নিয়ে একটা অদ্ভুত দামে যদি আপনি কিনেন, তাহলে আপনার সেখানে তো লস হতেই পারে, সেটা আছে। এখন যেমন আপনি ব্যাংকে যদি যেটা বলছেন, ব্যাংকের 5-6% দিকে বোধহয় এখন এফডিআর হ্যাঁ, এরকম, ব্যাংকে এরকম। তো সেটার পরে যখন ট্যাক্স কাট, হ্যাঁ 5% আপনি ট্যাক্স কেটে তারপর আপনার কি থাকবে, এটা যদি আপনি চিন্তা করেন। এবং আপনি একটা বড় অঙ্ক, আপনি আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেটা বুঝি, এফডিআর হচ্ছে যাদের কোনো কিছু করবার সুযোগ নাই তাদের জন্য এফডিআর। কিন্তু মানি যদি আপনি সার্কুলেট না করেন, মানি কিন্তু কখনো বাড়বে না। মানি আপনি একটা জায়গায় মানি রেখে দেন, ওটা কিছু করছেন না, আপনি বলেন যে আমি তো 1 কোটি টাকার মালিক, এই টাকা দিয়ে কিন্তু আপনি কোনো কিছু করছেন না, কিন্তু আপনি 1 কোটি টাকার মালিক। এটা দিয়ে আপনি হ্যাঁ সুখে থাকবেন, মানে কিন্তু এটা আপনি খরচ করছেন না, কিছু করছেন না, আমি 1 কোটি টাকার মালিক, এটা দিয়ে তো কিছু হচ্ছে না। আনটিল and unless the money is used, it will never give you any benefit. সেটা টাকায় বলেন বা কাইন্ডে বলেন বা সার্ভিসে বলেন, যেভাবেই বলেন, আপনার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বলেন, এটা আমার বোঝাটা এরকম। টাকা যদি থাকে সেটা টাকাটা ইউটিলাইজেশনের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি ওটা একটা বেনিফিট পাবেন, না হলে পাবেন না। সেটা আপনি শেয়ার মার্কেটে করেন না যে মার্কেটেই করেন। আজকে আমাদের যেটা আসলে বোঝার বিষয় ছিল এবং আলাপের বিষয় ছিল, সেটা হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট
যেটা আছে সেখানে অনেক আশঙ্কার জায়গা আছে, সেখানে অনেক লাভের জায়গা যেমন আছে, অনেক ক্ষতির জায়গাও আছে। কিন্তু সেটাকে আমরা সাধারণ যে ব্যবসা করি সেখানে যে আমরা আমাদের ইনফর্ম ডিসিশন গুলো নেই, সেটা নিয়ে আমরা যদি এটাকে একটা রেগুলার বিজনেস আকারে পরিচালনা করার চেষ্টা করি, সেটা করার সুযোগ আছে কিনা। এবং পার্টিকুলারলি এই যে আমরা লকডাউনের মধ্যে আছি, করোনার মধ্যে, তখন আমরা এই যে অনলাইন ট্রেডিং এর কথা যেটা হাসিব চৌধুরী বলেছেন, যে এটা আরো বিভিন্ন অ্যাপস আরো ডেভেলপ করা হচ্ছে এবং সেটা সহসাই মার্কেটে চলে আসবে, তো সেটা আমরা ইউটিলাইজ করে আমরা এখানে কোনো কিছু করতে পারতাম কিনা। তবে উনি এখানে একটা কিছু সতর্কবাণী উচ্চারণ করেছেন, তো সেখানে দু একটা আমি মেনশন করতে চাই। একটা হচ্ছে যে বুঝে শুনে বিনিয়োগ করা। তো আমাদের হয় কি, আমরা শুনিটা বেশি কিন্তু বুঝিটা কম। এবং আমার এক স্কুল বন্ধু, সে এটাতে ট্রেডিং করে, তো সে আমাকে দেখালো যে এখানে অনেক রকমের অনেক কিছু বোঝাবুঝির ব্যাপার আছে। বলে কি, দেখ সবাই তো না পড়ে না বুঝে ট্রেডিং করতে চায়, এটা সেরকম না, এটা কিন্তু অনেক লেখাপড়ার ব্যাপার আছে। তো আমাকে যতক্ষণ দেখালো মানে কম্পিউটারে এই জিনিস, এই ইন্ডেক্স, এটা সেটা, হ্যাঁ ইন্ডিকেটর এতগুলি, তো আমি প্রায় হারিয়েই গেলাম, কারণ আমি তো এই ফিল্ড বুঝিও না। তো সেখানে সেটা একটা বিষয় যে বুঝে শুনে বিনিয়োগ করা, এটা একটা। আরেকটা হচ্ছে উনি যেটা বলতে চেয়েছেন, আমি যদি ঠিক মতো বুঝে থাকি, সেটা হচ্ছে উনি একটা সতর্কবাণী দিয়েছেন যে এটা যেন প্রাথমিক বা মানে প্রাইমারি সোর্স অফ ইনকাম যেন এটা না হয়। এটা যদি কারো সেকেন্ডারি মানে সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসাবে যদি থাকে, তাহলে এটা ঠিক আছে। তো সেটা একটা বিষয়, সেটা একটা উনি পরামর্শ দিয়েছেন। আর হচ্ছে যে বাকি উনি কতগুলো আমাদেরকে ওয়ে দেখিয়েছেন হাউ টু বিকাম অ্যান ইনভেস্টর, সেখানে আমরা কি করতে পারি। তো এখন স্টক ব্রোকারেজ হাউস যেগুলো আছে তারা বেশ এগিয়ে গেছে মানে ইন সাপোর্টিং দি প্রসপেক্টিভ ইনভেস্টার্স। তারা অনেকগুলো কাজ খুব সহযোগিতা দিয়ে করেন, তো সেটা আমরা সুযোগ নিতে পারি। তারপরে যেটা আছে সেটা উনি একটা বলেছেন, এটা মাহমুদুল হাসান সাহেব লক্ষ্য করেছেন বা পেয়েছেন কিনা জানি না, সেটা হচ্ছে নিটা। যে নিটার মাধ্যমে যারা এনআরবি আছেন তারাও এই মার্কেটে প্লে করতে পারেন, আমি যদি বুঝে থাকি হাসিব সাহেব। জি, তো এটা এরকম কিছু পয়েন্ট ছিল। তো আমাদের আজকে আমরা কিছু কিছু নতুন তথ্য পেলাম, যে এই যে মানে স্টক এক্সচেঞ্জ গুলো কিভাবে কাজ করে এবং সরকারের এখানে কতগুলি বিধিমালা রয়েছে যেগুলো অবশ্য পালনীয় এরকম। তারপর প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের কথা উনি বলেছেন, যে এটা আসলে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন ফর্মাল অনুষ্ঠান ছাড়া এটা ডাইভার্জ করা যায় না, মানে অফিসিয়ালি এটা ডিসক্লোজার আগে এটাকে আসলে ডাইভার্জ করা যায় না, এবং সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ, সেটা উনি জানিয়েছেন। তো সুতরাং এই ধরনের ইনফরমেশন যখন আমরা পাই, সেগুলোকে আসলে খুব সতর্কতার সঙ্গে অনুধাবন করে তারপর আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে। মোটের উপর আমরা যেটা এখানে তুলে ধরতে চেয়েছি, যে ক্যাপিটাল মার্কেট অন্য যে কোনো মার্কেট বা অন্য যেরকম যে কোনো বিজনেস সেক্টরের মতোই, শুধু এখানে যেটা দরকার সেটা হচ্ছে ইনফর্ম ডিসিশন। আমি যখন রিস্ক নিচ্ছি, আমি যেন জেনে বুঝে রিস্কটা নেই। আমরা জীবনের অনেক ক্ষেত্রে আমরা অনেক রিস্ক নেই, তো সেরকম সেটা যদি আমরা জেনে বুঝে নেই তাহলে সেটা ঠিক আছে। কিন্তু সাধারণভাবে যেটা হয়, ওই যে আমরা মানে মাঙ্কি সি মাঙ্কি ডু বলে ইংরেজিতে, যে একটা ডেমনস্ট্রেশন এফেক্ট, যে ও তো হয়েছে তাহলে আমার বেলায় হবে, কিন্তু ওর যে প্রেক্ষাপট বা ওর যে বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং, সেটা আমার মধ্যে নাও থাকতে পারে। সুতরাং আমাদের একই যাত্রায় একই ফল নাও হতে পারে। এই জিনিসগুলো আমরা অনেক সময় মিস করে যাই, সেই কারণে অনেক সময় আমরা মানে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হই। যেটা আমি 96-এর কথা বলছিলাম, তখন দেখা গেছে যে বাবার পেনশনের টাকা, জমি বিক্রি করা টাকা, এবং যার যেখানে যা ফান্ড ছিল সবগুলি নিয়েছে, এবং অনেকে আবার উচ্চ সুদে তারা ঋণ করেছেন, যে এই মার্কেটে খাটালে 10 টাকারটা তো 1000 টাকা হয়ে যায়। এই যে জিনিসগুলো হয়েছে, এগুলো কিন্তু হয়েছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে এক ধরনের, যেটা হাসিব সাহেব বেশ কয়েকবারই বলেছেন, যে আমরা এক ধরনের হারির মধ্যে থাকি, যে আমাদের খুব তাড়াতাড়ি একটা কাজ করতে হবে। তো সেটা যেন আমরা না করি, আমরা যেন জিনিসটা প্রপারলি বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের এখানে আমরা এটা সুন্দরভাবে কাজটা করতে পারবো।
সো সবাইকে ধন্যবাদ যারা এখানে জয়েন করেছিলেন। আমাদের রোটারিয়ান জালালউদ্দিন মোহাম্মদ সাহেব এখন আছেন পাস্ট প্রেসিডেন্ট বিমল চৌধুরী আছেন। এছাড়া আমাদের নেপাল থেকে রোটারিয়ান রাজকুমার জয়েন করেছিলেন। ইউএসএ থেকে আমাদের পাস্ট প্রেসিডেন্ট মাহমুদুল হাসান জয়েন করেছিলেন। বিমল চৌধুরী ইন্ডিয়া থেকে জয়েন করেছেন বাই দ্য ওয়ে। তারপরে হচ্ছে আমাদের শফিকুর রহমান ছিলেন এবং আরো ছিলেন রোটারির বাইরে আরো কয়েকজন ছিলেন। তো তাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনারা যে প্রশ্নগুলো বা যে আলোচনা করছেন, রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট ইরফানুল হক চৌধুরী ছিলেন। তো আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং আমরা আশা করছি যে এই ধরনের আমরা আলাপ আলোচনা, এই যে আমাদের মনে বিভিন্ন প্রশ্ন, সেগুলি আমরা আরো আলাপ করার সুযোগ পাবো এবং বিভিন্ন ইস্যু নিয়ে আমরা হয়তো আলাপ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। এখানেই বিদায় নিচ্ছি।